কেন্দ্র বাহিনী যে ফেসিলিটি দরকার সেটাকে আপনারা দিয়েছেন? কোন একটা দূর থেকে 14-15 কিলোমিটার দূর থেকে সে বাড়ি পরিবার ফ্যামিলি ছেড়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। একজন রামপুরহাটের জওয়ান আর্মিতে 27 বছর চাকরি করার পরে তার ছেলেকে ডিলেট করে দেওয়া হয়েছে, তাকে ডিলেট করে দেওয়া হয়েছে। বিজেপির ক্ষেত্রে বলতে গেলে বহু নেতা আছে, তারা কেন্দ্র বাহিনীটাকে নিজের প্রপার্টি ভেবে থাকে। আগে রাজনীতি করতো মানুষের জনসেবা করার জন্য, সমাজ সেবা করার জন্য, এখন নিজের সেবা করার জন্য করছে। আর এই নেতাদেরকে বলছি, এই বড় বড় নেতা কত বড় নেতা আমি জানি না, তো সাধারণ মানুষের যদি সে নেতা না হয়, জওয়ানদের যদি সে নেতা না হয়, কিষানদের যদি সে নেতা না হয়, মজদুরদের যদি নেতা না হয়, তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে। আপনারা জানেন একজন প্রেসের ছেলে বাগানি, 1 নম্বর বাগানি, ও সর্বপ্রথম আমাকে হাইলাইট করেছিল বাংলাদেশে, তাকে আজকে প্রশাসনের হেনস্থা হতে হচ্ছে। আরে মন্দির মসজিদ আমাদের ভারতবর্ষ সেকুলারিজম দেশ আছে, থাকবে এবং আছে থাকবে। কারণ কোনো একজন সেনাবাহিনী যাদের ছেলে এবং যাদের ফ্যামিলির লোক আছে তারা নিশ্চয়ই জানেন, ওখানে কোনো হিন্দু মুসলিম বিভেদ নেই, ওখানে কোনো সেকুলারিজম নেই, ওখানে কোনো কিছু নেই। কিন্তু আজকে এই বাংলার ইলেকশন ডিউটিতে সেটা দেখিয়ে দিল। কারণ এটার ভয়ানক উত্তাপ ফেলা হচ্ছে, এটা থেকে বোঝা যাচ্ছে একটা পক্ষপাতিত্ব করা হচ্ছে। সাধারণ মানুষের কাছে কেন্দ্র বাহিনীর একটা ভূমিকার একটা প্রশ্ন তুলে দিচ্ছেন আপনারা। একজন সেনাবাহিনী এবং প্যারামিলিটারি জওয়ান ঘর থেকে 1000 থেকে 1500 কিলোমিটার দূরে তারা পরিবার ছেড়ে ডিউটি করে, কিন্তু তাদের দুর্দশার কথা কেউ কি ভেবেছে? প্যারামিলিটারি জওয়ান যদি ডিলেট হয়ে যেতে পারেন, তো সাধারণ নাগরিক ছেড়ে যে কোটি কোটি নাগরিক, তাদের কি হতে পারে? একজন সেনাবাহিনী এবং প্যারামিলিটারি জওয়ান ঘর থেকে 1000 থেকে 1500 কিলোমিটার দূরে তারা পরিবার ছেড়ে ডিউটি করে, কিন্তু তাদের দুর্দশার কথা কেউ কি ভেবেছে? ভাবেনি। শুধুমাত্র একটু শক্তি, মানসিক শান্তি, মানসিক প্রেসার কমানোর জন্য সে একটা ক্যারাম খেলে নিয়েছিল। ক্যারাম খেলা কি অপরাধ? অপরাধ নয়। সে ডিউটি অবস্থায় এই কথা হলো, তাকে সাসপেন্ড করলো। কেন সাসপেন্ড করার অধিকার ইলেকশন কমিশনের নেই? সে এত মুচি লেখা দিতে পারে আপনার ডিসিপ্লিনে ভুল, কারণ ডিসিপ্লিনের কথা যদি ভুললো, তাহলে বলে দিই, একজন সেনাবাহিনী এবং প্যারামিলিটারি জওয়ান কি করে জানেন? 11 মাস ট্রেনিং এর পরে তাদের দেশভক্তি শেখানো হয় এবং তাদের ডিসিপ্লিন শেখানো হয়। তাদেরকে আজকে কিন্তু সেই তাদের মধ্যে কিন্তু আঙুল দেখিয়ে দেওয়া হবে। এটাকে অত্যন্ত বাংলা তথা ভারতবর্ষে একটা লজ্জা করতে পারেন। তার সঙ্গে সঙ্গে কি হলো? তার সঙ্গে সঙ্গে 7 জন জওয়ান যিনি ইফতার পার্টিতে গিয়েছে। আরে মন্দির মসজিদ আমাদের ভারতবর্ষ সেকুলারিজম দেশ আছে, থাকবে এবং আছে থাকবে। কারণ কোনো একজন সেনাবাহিনী যাদের ছেলে এবং যাদের ফ্যামিলির লোক আছে তারা নিশ্চয়ই জানেন, ওখানে কোনো হিন্দু মুসলিম বিভেদ নেই, ওখানে কোনো সেকুলারিজম নেই, ওখানে কোনো কিছু নেই। কিন্তু আজকে এই বাংলার ইলেকশন ডিউটিতে সেটা দেখিয়ে দিল। প্যারামিলিটারি অর্ধসৈনিক কলেজ যে ডিউটি, সেটা নিশ্চয় জানে সিস্টেমের বাইরে কিছু নয়। কারণ সিস্টেম যেটা বেঁধে দিয়েছে তার বিরুদ্ধে কোনো রকম কথা আপনি বলতে পারবেন না, তার বিরুদ্ধে কিছু করতে পারে। ডিসিপ্লিনটা যথেষ্ট ওরা জানে, কারণ তাদেরকে ট্রেনিং এর মধ্যে শেখানো হয় এবং ইলেকশন ডিউটি আসার আগে তাদেরকে সেইভাবে পাঠানো হয়। আপনারা জানেন 2021-এর ইলেকশনে শীতলকুচিতে যে ঘটনা হয়েছিল, এটা তীব্র প্রতিবাদের নিন্দা জানিয়েছিলাম। কারণ এটা কিসের জন্য হয়েছিল, কি কারণে হয়েছিল, সেটা নিশ্চয়ই ইনকোয়ারি হওয়া উচিত। তার সঙ্গে সঙ্গে আমি একটা কথা বলতে চাই, এই যে বাংলার পরিস্থিতি করে দিয়েছে না, এটাতে বোঝা যাচ্ছে যে আবার কিন্তু শীতলকুচি কিন্তু চাইবেন না অমিত শাহ মহাশয়, আমাদের মাননীয় হোম মিনিস্টারকে বলে যাচ্ছি। কারণ এটার ভয়ানক উত্তাপ ফেলা হচ্ছে, এটা থেকে বোঝা যাচ্ছে একটা পক্ষপাতিত্ব করা হচ্ছে। সাধারণ মানুষের কাছে কেন্দ্র বাহিনীর একটা ভূমিকার একটা প্রশ্ন তুলে দিচ্ছেন আপনারা। কারণ এই ধরনের সিস্টেম বানাবেন না যাতে কেন্দ্র বাহিনীর ওপরে আঙুল তুলে সাধারণ মানুষ। কারণ সাধারণ মানুষের জন্যই কিন্তু এই কেন্দ্র বাহিনী। আমাদের কেন্দ্র বাহিনীর কাজ কি? কেন্দ্র বাহিনী হচ্ছে দেশ তথা সমাজের সুরক্ষা। মানুষ ভোটের ডিউটি কি? ভোট কিভাবে দেবে, কিভাবে তাকে সুরক্ষাভাবে ভোট দেওয়া হবে, প্রত্যেক মানুষ কিভাবে ভোট দেবে, কিভাবে মানুষকে সচেতন ভাবে কিভাবে ভোটের কাউন্টারে নিয়ে যাবে, ভোট কিভাবে দিয়ে ফেরত দেবে, তাদের কিন্তু ভোটের কিন্তু কাউন্টারের বাইরে ডিউটি। তবু কোনো নেতা নেত্রী বলছে, কি বলছে জানেন? বলছে কেন্দ্র সরকার দ্বারা কিন্তু ইলেকশনের পক্ষপাতিতা করছে। কিন্তু কেন্দ্র বাহিনী এখানে কোনো কিছু ফ্যাক্ট নয়। কেন্দ্র বাহিনী তারা সততা জানে, তারা নির্দেশ মানে, তারা ডিসিপ্লিন মানে। অতএব তাদের উপরে কেন অঙ্গুলি তোলা হচ্ছে, সেটা একটা বড় প্রশ্ন। তার সঙ্গে সঙ্গে বলি, আজকে বাংলার যে স্থিতি পরিকাঠামো, কেন্দ্র বাহিনী যে ফেসিলিটি দরকার সেটাকে আপনারা দিয়েছেন? কোন একটা দূর থেকে 14-15 কিলোমিটার দূর থেকে সে বাড়ি পরিবার ফ্যামিলি ছেড়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। অথচ তাদেরকে জিজ্ঞেস করে, তাদের কিন্তু একটা অধিকার আছে। সাধারণ মানুষের সঙ্গে তারা ক্যাম্পের ভিতরে থাকে, সাধারণ মানুষের তারা কোনো তাল মিলাপ থাকে না। সাধারণ মানুষের কাছে যখন আসে
তখন তারা একটা নিজের ভূক্ষেপ নিজের কথা একটা বলার চেষ্টা করে। যেমন বাঙালি, আমি যদি অন্য কোনো স্টেটে যাই, আমি বাঙালি সেখানে নন বেঙ্গলি স্টেটে গেছি, সেখানে দেখা যাচ্ছে কি সেখানে কোনো একজন বাঙালিকে পেলে আমরা আবুক হয়ে যায় যে আমরা কথা বলবো। সেটা কি অপরাধ? সেটা তো অপরাধ নয়। তাহলে কেন এরকম করা যায়? ইলেকশন কমিশনারকে আমি অনুরোধ করছি এবং ইলেকশন কমিশনারকে পক্ষপাতিত্ব ছেড়ে আজকে বাংলার প্রতি যে হচ্ছে, এসআর নিয়ে যে হচ্ছে, বাংলাকে যেভাবে কুলুচিত করছে, এরও আমি তীব্র প্রতিবাদ করছি এই প্রেস কনফারেন্সের ইয়েতে। কারণ আজকে একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। একজন রামপুরহাটের জওয়ান আর্মিতে 27 বছর চাকরি করার পরে তার ছেলেকে ডিলেট করে দেওয়া হয়েছে, তাকে ডিলেট করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে গত কয়েকদিন আগে একটা প্রেস কনফারেন্সে বলেছিলাম, গৌতম রায়, তিনি সিএপিএফ এর 24 বছর চাকরি করে, তাকে আজকে ডিলেট করে দেওয়া হয়েছে। সে 6 নম্বর ফর্ম নিয়ে যাচ্ছে, বলছে আপনার হয়ে যাবে, আমরা যথেষ্ট তথ্য আছে। কারণ কি, সে এখন জন্মগ্রহণ করেছে হিসাব মতো বলতে গেলে, নতুন ভোটার। তাহলে আমার একটা প্রশ্ন, আজকে যদি ভারতবর্ষের সরকার 2021-এ 2024-এ যদি সেই সরকার, ভারতবর্ষতে বাংলার সরকার যদি সেই ভোটার নিয়ে যদি সরকার বেড়ে থাকে, এই ভোটার যদি অবৈধ হয় এবং ডিলেট করা হয়, তাহলে সরকারকেও ডিলেট করা দরকার, সরকারকেও কিন্তু অবৈধ সরকার হিসাবে ঘোষণা করা দরকার। সেটা কি ইলেকশন কমিশন করবে? সেই ব্যাপারে কোনো মুখ খুলছে না, নিজে আসছে, তালি বাজাচ্ছে, নেতাগিরি করছে। এটা কি ধরনের ইলেকশন? আজকে একজন সেনাবাহিনী এবং প্রাক্তন কমান্ডো প্রাক্তন এক্স সিএপিএফ এর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে আজকে বাধ্য হয়ে আজকে সেনাদেব এবং আমাদের যারা প্রাইমারি আছে, যারা অর্ধসৈনিক, তাদের উপরে যেভাবে ব্লেম লাগানো হচ্ছে, এর আমি প্রতিবাদ করে আজকে কিন্তু প্রেস কনফারেন্স করছি। আজকে বীরভূমের মতো জায়গায় দেখলেন একজন বিজেপি নেতা জগন্নাথ, উনি ডাইরেক্ট বলছে আমরা চাকরি খেড়ে নেব। কেন? কোন অধিকারে? কারণ চাকরি যখন হয় না, প্রচুর মেহনত করে চাকরি হয় এবং মেহনত করার পরে চাকরি পায়, সার্ভিসে পাওয়ার পরে তাকে ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং একটা সেন্ট্রাল গভর্নমেন্টের খরচা থাকে, এখানে কোনো সাধারণ মানুষের খরচা, কোনো নেতা কোনো পকেট থেকে যায় না। তাদের এই বলার অধিকার আপনাদেরকে কে দিয়েছে? এটা একটা বিরাট বড় প্রশ্ন। এর সঙ্গে সঙ্গে দেখছেন প্রতিটা নেতা নাম করলে তো অনেকে হয়ে যাবে, তো প্রচুর বড় দাবাং নেতা যারা বলা যায় বিজেপি এবং তৃণমূল, সবাই প্রত্যেকে কি করছে? বিজেপির ক্ষেত্রে বলতে গেলে বহু নেতা আছে, তারা কেন্দ্রীয় বাহিনীটাকে নিজের প্রপার্টি ভেবে থাকে। এটা কিন্তু ভাববেন, ওরা সিস্টেম মেনটেন করে চলে। অতএব আপনারা যেটা ভুলভাল মানুষের মধ্যে ছড়াচ্ছেন, কেন্দ্রীয় বাহিনীকে যেভাবে আমরা কুলচিত কলঙ্কিত করছেন, এটা থেকে সাবধান হয়ে যান, এটাই আমার অনুরোধ। এবং আমাদের দেশের যে পরিস্থিতি, পরিকাঠামো, এর জন্য দায়ী পুরোপুরি আমাদের রাজনৈতিক নেতারা। এটা আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি একদম প্রাক্তন কমান্ডো হিসাবে। কারণ কি, সব ক্ষেত্রে রাজনীতি সব নিয়ে করুন। আজকে ভারতবর্ষে সাধারণ মানুষ যারা ভোট দেয়, যারা দেখবেন এই যে পশ্চিমবাংলা ক্ষেত্রে 10 লক্ষ মানুষ যাদের কোনো বাসস্থান নেই, তারা ভোট দিয়ে সরকার বানায়। কিন্তু তাদের যে দেখবেন যে নেতা দাঁড়ায়, তারা এসে নমস্কার করে, যখন তাদের ভোট হয়ে যায় তাদেরকে ফিরিয়েও তাকাতে। কারণ আর সবাই বলে গরিবের সরকার, মজদুরের সরকার। কারণ মজদুর, গরিব, কিষান, জওয়ান যদি সেই দেশের বিরুদ্ধে কথা বলে, সেই সরকারের বিরুদ্ধে কথা বলে, সেই সরকার কিন্তু সরকারের মান্যতা পায় না। আমি যেটা মনে করি, আজকে রাস্তাতে কিষান, আজকে রাস্তাতে জওয়ান, আজকে রাস্তাতে মজদুর, তাহলে দেশের আছে কি? দেশের পরিকাঠামো কি? দেশের পরিকাঠামো, এডুকেশন, মেডিকেলের ব্যাপারে কোনো কথা হবে না, কোন রকম কথা হবে না। নিজের স্বার্থসিদ্ধির লড়াই চলছে। আগে রাজনীতি করতো কি জানেন? আগে রাজনীতি করতো মানুষের জনসেবা করার জন্য, সমাজ সেবা করার জন্য। এখন নিজের সেবা করার জন্য করছে। কেন? এটা বাস্তব সত্য। কারণ সত্যটা বলার মতো সাহস আজকে ডেটে কম আছে, খুব কম। সত্য বলে আপনাকে হেনস্থা করা হবে প্রশাসন দ্বারা। আপনি যদি রাজ্যে বসবাস করছেন, রাজ্য সরকারের বিরুদ্ধে যদি কথা বলেন, তারা কি বলবে? প্রশাসন দিয়ে তাকে জব্দ করা হবে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যদি কথা বলেন, সেই প্রশাসন দিয়ে জব্দ করা হবে। যেমন একটা কথা বলি, আমি গত 10 বছর ধরে লড়াই করছি, আর আমি করব। আমি জেলেও গিয়েছি, যাব, কারণ অন্যায়ের প্রতিবাদ করেছি, করব। কারণ আমি সেনাবাহিনী এবং প্যারামিলিটারির ক্ষেত্রে সর্বপ্রথম ভারতবর্ষের মধ্যে আওয়াজ তুলেছি, তুলবো এবং তুলতে থাকবো। শুধু আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা এবং এইটুকু চাই। আর তার সঙ্গে সঙ্গে বলি, আজকে যে নেতারা যেভাবে ভয় দেখাচ্ছে অর্ধসৈনিক বলকেও, বলে অর্ধসৈনিক যারা আছে, তারা আমাদের কেন্দ্রীয় বাহিনী, এটা কিন্তু করবেন না। এই জন্য বলছি, আমাদের যে পশ্চিমবাংলা একটা ভয়ঙ্কর দিক দিয়ে যাচ্ছে। এসআইয়ের কথা তো তুলে ধরলাম, দেখলেন একজন সেনাবাহিনীর জওয়ান যদি আপনার এসআইয়ের লিস্টে থেকে বিবেচনাধীন হয়ে যায়,
একজন সেনাবাহিনীর জওয়ান যদি, প্যারামিলিটারি জওয়ান যদি ডিলেট হয়ে যেতে পারেন, তো সাধারণ নাগরিকের এই যে কোটি কোটি নাগরিক, তাদের কি হতে পারে? কারণ তাদের ভয়ঙ্কর। এখন কোন রাজনেতা, নেতা, বড় বড় নেতাগিরি দেখেছেন? আজকে যারা ইলেকশনে দাঁড়িয়েছেন, কোন একজন নেতা বলুন, চিৎকার করে মিছিল বের করে কোন একজন নেতা বলুন যে ডাইরেক্ট ডিলেট কেন হলো, এসআইআর ব্যাপারে কথা বলেছেন, এবং যারা বাস্তবে যারা নাগরিক তাদেরকে নাগরিকত্ব দেওয়া হোক এই ব্যাপারে কথা বলেছেন? কারণ না, তাদের চেয়ারটা সরে যাবে, পরবর্তীকালে আর টিকিট পাবে না এবং হেরে যাবে। এই যে ভয়, আতঙ্ক, সত্যি কথা বলে হেনস্থা না? হ্যাঁ, আর এই নেতাদেরকে বলছি, এই বড় বড় নেতা কত বড় নেতা আমি জানি না, সব সাধারণ মানুষের যদি সে নেতা না হয়, জওয়ানদের যদি সে নেতা না হয়, কিষানদের যদি সে নেতা না হয়, মজদুরদের যদি নেতা না হয়, তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে। তার সঙ্গে আমি সংক্ষেপে একটা কথা তুলে ধরবো। কালকে পরশু কত ঘটনা, হয়তো আমি কোন একটা মিশনে যাচ্ছি, কোন একটা বক্তব্য দিচ্ছি, সেখানে তপন মহাপাত্র মতো আমার দাদা একজন আমার পাশে আছে, তার কি অপরাধ? আমি ভুল করলে সে কি অ্যারেস্ট হবে? আমাদের বাংলাতে যখন আমি প্রথম আসি, আমি বাংলাতে ছিলাম না, গত 4 বছর এসেছি, যখন প্রথম এখানে আছি, আপনারা জানেন একজন প্রেসের ছেলে, বাগানি, 1 নম্বর বাগানি, ও সর্বপ্রথম আমাকে হাইলাইট করেছিল বাংলার বুকে। তাকে আজকে প্রশাসনের হেনস্থা হতে হচ্ছে। কারণ কি? সে সত্যিটা কি, তার আজ পর্যন্ত তার কি তথ্য কিন্তু পাওয়া গেল না। কে কি করেছি জানি না, কিন্তু বাগানি কিন্তু সত্যি কথাই উনি একজন নিঃস্বার্থভাবে কাজ করেন, কোনো পলিটিক্যাল দালালি করে নাও। দালাল কথাটা কেন ব্যবহার করলাম এবার বলি আপনাদেরকে। কারণ দেখুন, আজকে যারা রাজনীতির, যারা বড় বড় ইলেকট্রনিক মিডিয়া যারা আছে দেখেছেন, তারা প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা বিষয়ে কোনো সাধারণ নাগরিক, কোনো সাধারণ সেনাবাহিনী, কোনো সাধারণ কিষানের কথা কিন্তু আর তুলে ধরছে না। এটার জন্যই কিন্তু আজকে বলতে বাধ্য হলাম। মানে এই যে পরিস্থিতি আজকে ভারতবর্ষের, যে পরিস্থিতি, অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি। আর একটা কথা আমি তুলে ধরবো। দেখুন, ধরুন আমি একজন নেতা, আজকে যারা সিআইএসএফ, বিএসএফ, আইডিপি, যারা সিপাহি র্যাঙ্কে ভর্তি হচ্ছে না, যে ছোট কর্মচারী ভর্তি হচ্ছে, তারা কিন্তু যথেষ্ট শিক্ষিত। আমরা হয়তো ইংলিশে কথা বলতে পারি না, কিন্তু তারা কিন্তু ইংলিশে কথা বলতে পারে। তারা কি করছে? একজন চোর, মাবালি, ডাকাত, চরিত্রহীন, তাদের পাশে তাদেরকে সেন্ট্রাল বাহিনী এসে সেন্ট্রাল বাহিনী রূপে তাদেরকে বডিগার্ড হিসেবে দেখানো হচ্ছে। তাদেরকে আদেশ দিচ্ছে তুমি এটা করো, এটা করো। কেন? কারণ তারা কে, তাদের পরিচয় কি, এটাও প্রত্যেকে জানা উচিত। তাদের পেছনকার ব্যাকগ্রাউন্ড না জেনে তাদেরকে, যাতে এই ধরনের ফৌজিকে এবং কেন্দ্রীয় ব্যাংকে যাতে হেনস্থা না করা হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আমার প্রেস কনফারেন্স শেষ করলাম। সকলে ভালো থাকবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা নিশ্চয় করবেন, আমি যথেষ্ট যেটুকু পারবো উত্তর দেবো।